গল্পের শুরুটা হয় এক অত্যন্ত নাজুক ছোট্ট ছেলেকে দিয়ে, যে তখনও তার জীবনের প্রথম নিঃশ্বাসটি নেওয়ার জন্য লড়ছে। নির্ধারিত সময়ের 3 মাস আগেই জন্ম নেওয়ার তার শরীরটা ছিল এতটাই ছোট আর দুর্বল যে নার্সরাও ফিসফিস করে বলাবলি করছিলেন হয়তো সে রাতটুকুও বাঁচবে না। তার বাবা মা সাহায্যের আশায় হন্যে হয়ে সব জায়গায় ছুটে বেরিয়েছেন। যেটুকু আশার আলো তাদের ছেলেকে বাঁচিয়ে রাখতে পারে তারা মরিয়া হয়ে তাই আঁকড়ে ধরেছিলেন। শেষমেশ তার বাবা এক চরম সিদ্ধান্ত নিলেন। একজন তান্ত্রিককে দিয়ে প্রাচীন কোনো আচার অনুষ্ঠান পালন করানোর খরচ জোগাতে তিনি তাদের নিজেদের অ্যাপার্টমেন্টটি বিক্রি করে দিলেন। পরিবারটি তাদের নিজস্ব বাসগৃহ হারালো। একটি ছোট্ট ভাড়া করা ঘরে গিয়ে উঠল তারা এবং নতুন করে জীবন শুরু করলো। তবুও যখনই তার বাবা সেই মুহূর্তটির কথা স্মরণ করেন তিনি মৃদু হাসেন আর চোখের কোণে জমে ওঠা অশ্রু আড়াল করতে চোখের পাতা ফেলেন। কারণ সব প্রতিকূলতা জয় করে জুনমিন শেষমেশ বেঁচে গিয়েছিল। তবে সেই বেঁচে থাকার সাথে জড়িয়েছিল এক নিজস্ব ছায়া। বড় হওয়ার পথে জুনমিন নিজের ভেতর এক ধরনের শান্ত কমলতা লালন পালন করত। সে নিজেকে সবসময় বড়ই নাজুক আর বেমানান মনে করত। তার প্রায় দৃঢ় বিশ্বাস জন্মে গিয়েছিল যে এই পৃথিবীর সবচেয়ে ধীরগতির আর নির্বোধ ছেলেটি বুঝি সে নিজেই। সে নিজের জগতেই মগ্ন থাকত, লাজুক আর একাকী হয়ে, যতক্ষণ না একদিন তার সাথে দেখা হলো এমন 3 জন ছোট্ট ছেলের যারা তার মতোই দিশেহারা ছিল। সেই মুহূর্তটি থেকেই তারা 4 জন হয়ে উঠেছিল অবিচ্ছেদ্য, যেন 4 জন ছোট্ট মাস্কেটিয়ার যারা আঠার মতো একে অপরের সাথে লেপ্টে থাকত। এমনকি তারা নিজেদের হীনমন্যতাগুলোকেও খেলায় পরিণত করেছিল। কে কার চেয়ে বেশি বোকামো করতে পারে তা নিয়ে তাদের মধ্যে চলত এক ধরনের অলিখিত প্রতিযোগিতা। সময়ের সাথে সাথে তাদের সেই বন্ধন কেবল আরও দৃঢ়ই হয়েছে। হাই স্কুলে পৌঁছানোর আগেই তাদের প্রত্যেকেই যেন এক একটি বিশৃঙ্খল অথচ অনন্য শিল্পকর্ম তাতে পরিণত হয়েছিল। টুরুং ছিল সেই দলের সোনালী মেধাবী ছাত্র যে স্কুলের সবসময় প্রথম স্থান অধিকার করত। তার স্বপ্ন ছিল একদিন সে দেশের রাষ্ট্রপতি হবে। তবে পড়াশোনায় সে যতটা তুখর ছিল তার মানসিকতা ছিল ঠিক ততটাই আবেগপ্রবণ এবং নাটকীয়। পরীক্ষার ফলাফলে সামান্য একটু হেরফের হলেই সে এমনভাবে প্রতিক্রিয়া দেখাতো যেন পৃথিবীটা বুঝি এখনই ধ্বংস হয়ে যাচ্ছে। স্কুলের অন্য সব মেধাবী ছাত্রদের চেয়ে সে এক জায়গায় আলাদা ছিল। সে লড়তেও জানতো, তাই কেউ তার সাথে লাগতে যাওয়ার সাহস করত না। অন্যদিকে ছিল বাজ। পড়াশোনাকে সে এতটাই ঘৃণা করত যে চোখ খোলা রেখেই ঘুমানোর এক অদ্ভুত দক্ষতা সে আয়ত্ত করে ফেলেছিল। সে এই কাজটির নাম দিয়েছিল নির্বাণ লাভ। তার মা ছিলেন একজন সন্ন্যাসিনী। তিনি আশা করতেন যে বাজ তাদের পরিবারের সেই বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্যকে নিজের জীবনেও ধারণ করবে। কিন্তু বাজ কেবল একটি জিনিস চাইতো, নিশ্চিন্তে একটু ঘুমিয়ে নেওয়া। আর সবশেষে ছিল জুনমিন। পড়াশোনায় খুব একটা ভালো নয়, খেলাধুলাতেও তেমন একটা পারদর্শী নয়, এমনকি অন্তত তার নিজের দৃষ্টিতে সে দেখতেও খুব একটা সুদর্শন ছিল না। সে নিজেকে ওই ছোট্ট শহরের গড়পড়তা চেহারার ছেলে হিসেবেই পরিচয় দিত। কিন্তু কি এক জাদু বলে যেন তার সেই অতি সাধারণ চেহারাটিকেই শহরের প্রতিটি মেয়ে, প্রতিটি আন্টি, এমনকি ছোট ছোট শিশুরাও ভীষণ পছন্দ করত তাকে। মানুষের চোখে সে ছিল একাধারে মিষ্টি, মজাদার এবং অত্যন্ত আন্তরিক একটি ছেলে। সে ভাবত তার ওই বোকাটে হাসির কারণে এমনটা হয়, আর মনে মনে সে একজন কিংবদন্তি ডিজে হওয়ার স্বপ্ন দেখত। সবশেষে ছিল এই বিশালদেহী কিন্তু অত্যন্ত ভালো মনের ছেলে দুচিন। একসময় সে বাস্কেটবল তারকা হওয়ার স্বপ্ন দেখেছিল, কিন্তু একটি আঘাত তার স্বপ্নকে চূর্ণ বিচূর্ণ করে দেয়, আর মনে হয় সেই সাথে তার মাথার ঘেলুটাও কিছুটা নাড়িয়ে দিয়েছিল। সে সবসময় অভিযোগ করত যে তার বাবা মা তাকে বি নামের কাউকে পোষার অনুমতি দিচ্ছে না, যে কিনা আসলে ছিল আস্ত একটা গরু। একদিন বিকেলে জুনমিন তাদের সবাইকে সেই ছোট্ট স্টুডিওতে নিয়ে গেল। সেখানে সে ডিজেইং বা গান বাজানোর অনুশীলন করত। বাক আর টুরুং যখন অলসভাবে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল, ঠিক তখনই দুচিন হঠাৎ নিজের ভেতরে এক নতুন জাগরণ অনুভব করল। ছোটবেলা থেকেই তার দৃঢ় বিশ্বাস ছিল যে তার পারফেক্ট পিচ বা সুরের নিখুঁত বোধ শক্তি রয়েছে, যদিও তা ছিল নিছকই তার কল্পনার ফসল। তবে বিশ্বাস যে কতটা শক্তিশালী হতে পারে তা তো সবারই জানা। আর ঠিক সেই দিনই সে অত্যন্ত গর্বের সাথে ঘোষণা করল যে সেও জুনমিনের পথ অনুসরণ করবে এবং একজন শিল্পী হয়ে উঠবে। যখন সে তার বাবা মাকে এই কথা জানালো তখন মাত্র কয়েক মিনিটের মধ্যেই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হলো। শেষমেশ তাকে পুরো 1 মাস
ধরে টুরুংয়ের বাড়ির ছাদেই দিন কাটাতে হলো। যতক্ষণ না তার বাবা মা শেষমেশ হার মেনে নিলেন, ঠিক তখনই আনুষ্ঠানিকভাবে শুরু হলো তার সঙ্গীত যাত্রার পথ চলা। সেই দিন থেকেই সে আর জুনমিন মিলে স্বপ্ন দেখতে শুরু করলো IDM উৎসবগুলোর বিশাল বিশাল মঞ্চে তারা দুজনে একসাথে পারফরমেন্স করবে। কিন্তু বাস্তবতা ছিল বড়ই নির্মম। তাদের প্রথম মঞ্চটি ছিল সেই বাড়ির ছাদি। ঠিক যখন মনে হচ্ছিল জীবনটা একদমই নিখুঁত এবং সুন্দর, ঠিক তখনই যেন মহাবিশ্বের গতিপথ হঠাৎ বদলে গেল। জুনমিনের পরিবার ঘোষণা করলো যে তারা নিউজিল্যান্ডে পাড়ি জমাচ্ছে। গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরেই এই বন্ধুদের দলটা একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। তারা এর আগেও কখনো একসাথে সত্যিকারের কোনো ভ্রমণে যায়নি, এমনকি স্কুলের পক্ষ থেকে আয়োজিত কোনো সাধারণ শিক্ষা সফরেও নয়। আর তাদের সেই সুযোগটিও প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল। ভ্রমণের ঠিক দুদিন আগে একদল গুন্ডার হাতে জুনমিন ছিনতাইয়ের শিকারও হলো। জুনমিন যখন সবচেয়ে খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছিল, ঠিক তখনই ঝড়ের বেগে সেখানে এসে হাজির হলো টুরুং এবং একাই সেই গুন্ডাদের পুরো দলটির ওপরে ঝাঁপিয়ে পড়ল সে। জুনমিনও তাকে সাহায্য করার জন্য আক্রমণকারীদের একজনের ওপরও চড়াও হলো। অল্প সময়ের মধ্যেই দুচিন আর বাখো সেখানে এসে পৌঁছালো, কিন্তু চরম আতঙ্কের মুহূর্তে তারা ভুল করে আক্রমণকারীদের বদলে উল্টো টুরুংকে আঘাত করে বসলো। স্কুল কর্তৃপক্ষ তাদের সবাইকে শাস্তি দিল এবং সেই শিক্ষা সফরে যাওয়া থেকে তাদের সবাইকে নিষিদ্ধ ঘোষণা করা হলো। সেই রাতে ছেলেগুলো সিদ্ধান্ত নিল যে তারা নিজেরাই নিজেদের মতো করে একটি ভ্রমণের আয়োজন করবে, এমন একটি ভ্রমণ যা একান্তভাবেই তাদের নিজস্ব হবে। তাদের স্বপ্নের গন্তব্য ছিল থাইল্যান্ড, যেখানে তাদের প্রিয় আদর্শ বা আইডল শিল্পীরা তখন পারফর্ম করছিলেন। কিন্তু তাদের পকেটে ছিল না কোনো টাকা পয়সা, আর তাদের বাবা মায়ের কেউই তাদের বিদেশে ভ্রমণের অনুমতি দিতে রাজি ছিলেন না। ঠিক যখন সবকিছুই অসম্ভব বলে মনে হচ্ছিল, ঠিক তখনই টুরুং এগিয়ে এলো। সে খুব শান্ত গলায় বলল, এইটাই হবে তোমাদের জন্য আমার দেওয়া শেষ উপহার। দিনে মাত্র 3 ঘন্টা ঘুমালে তুমি যে কোনো কিছুই অর্জন করতে পারো। আর সে তা প্রমাণও করে দেখালো। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সে পূর্ণাঙ্গ নম্বর পেয়ে অসাধারণ সাফল্য অর্জন করলো। দুচিন যখন ভাবছিল যে সে নিশ্চয়ই আন্দাজে উত্তরগুলো দিয়েছে, তখন টুরুং কেবল হেসেই চলেছিল। সে বদ্ধপরিকর ছিল বিশ্বকে এটা দেখিয়ে দিতে যে যে ছেলেটিকে তারা একসময় বোকা বলে ডাকত, সেই সবার চেয়ে উজ্জ্বল হয়ে উঠতে পারে। তার বাবা মা এমনভাবে উল্লাস করলেন যেন তারা এইমাত্র লটারি জিতেছেন। এক বিশাল ভোজের আয়োজন করা হলো, বিভিন্ন পরিবারকে আমন্ত্রণ জানানো হলো এবং টং এর বাবা গর্বের সাথে ঘোষণা করলেন যে এই ভোজের জন্য তিনি আস্ত একটি জবাই করেছেন। নিজের প্রিয় মৌমাছিটির কথা ভেবে দুচিন নীরবে অশ্রু বিসর্জন দিল। উদযাপনের মাঝেই টং এর বাবা তার ছেলেকে একটি বড় পুরস্কার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। বিন্দুমাত্র দ্বিধা না করেই টং বলে উঠল যে সে তার বন্ধুদের সাথে থাইল্যান্ড ভ্রমণে যেতে চায়। তার বাবা কিছুটা ইতস্তত করলেন। 4 জন ছেলে একা অন্য একটি দেশে, বিষয়টি তাকে ভাবিয়ে তুলল। তিনি মৃদু স্বরে বললেন, হয়তো পরের বার। কিন্তু পরের বার এই কথাটিকেই ছেলেরা সবচেয়ে বেশি ভয় পেত। জুনমিনের চোখ জ্বালা করে উঠল। কথা চালিয়ে যাওয়ার চেষ্টা করতে গিয়ে টুরুং এর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে এলো, কারণ তাদের সবারই অন্তরের গভীরে এই বোধটুকু ছিল যে জীবন তাদের ভিন্ন ভিন্ন পথে বিচ্ছিন্ন করে দেওয়ার আগে নিজেদের গড়ে তোলা সেই কৈশোরকে আঁকড়ে ধরার এটাই হয়তো তাদের শেষ সুযোগ। আর সেই নিস্তব্ধতার মাঝে যেন কিছু একটা বদলে গেল, কারণ এটি কেবল একটা সাধারণ ভ্রমণ ছিল না, এটি ছিল এমন একটি শেষ স্মৃতি যা তারা নিজেদের হৃদয়ের গভীরে খোদাই করে রাখতে চেয়েছিল। স্নাতক সমাবর্তন কথাটি উচ্চারিত হওয়ার মুহূর্তেই যেন তাদের সবার অন্তরে এক কমল অনুভূতির সঞ্চার হলো। তারা তখন কোনো অর্জন কিংবা ভবিষ্যতের কথা ভাবছিল না, তারা কেবল চেয়েছিল একটি সুন্দর স্মৃতিকে আঁকড়ে ধরে রাখতে। জীবন তাদের ভিন্ন ভিন্ন পথে ছড়িয়ে দেওয়ার ঠিক আগে মুহূর্ত পর্যন্ত, আর ঠিক সেই মুহূর্তেই 4 জন বন্ধু একসঙ্গে ভেঙে পড়ল। তারা উচ্চস্বরে বাঁধনহারা আবেগে কাঁদতে শুরু করলো, যেন নিজেদের চোখের জলের মাধ্যমেই তারা সময়কে থামিয়ে দিতে চাইছে। এরপরে যা ঘটলো তা কেউই প্রত্যাশা করেনি। জুনমিনের মা এগিয়ে এলেন, আবেগের অতিশয্যে তার কণ্ঠস্বর কেঁপে উঠল। তিনি ঘোষণা করলেন যে তাদের পুরো ভ্রমণের যাবতীয় খরচ তিনি নিজেই বহন করবেন। তিনি সেই ছেলেদের ধন্যবাদ জানালেন, কারণ তাদের বন্ধুদের সুবাদে তার ছেলে প্রাণে বেঁচে ফিরেছে।
উঠেছে, শারীরিক এবং মানসিকভাবে বলিষ্ঠ হয়ে উঠেছে এবং জীবনকে আনন্দের সাথে উপভোগ করতে শিখিয়েছে। সেই আশীর্বাদের প্রতিদান দেওয়ার জন্যই তিনি এই পথ বেছে নিলেন। ছেলেরা আনন্দে ফেটে পড়ল, তারা বুনো উল্লাসে চিৎকার করতে লাগলো এবং ছোট শিশুদের মতো এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো, যেন এইমাত্র তাদের হাতে পুরো পৃথিবীটাই তুলে দেওয়া হয়েছে। দেখতে দেখতে সেই বহু প্রতীক্ষিত দিনটি এসে উপস্থিত হলো। অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর সেই চার বন্ধু বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে গিয়ে উঠল। জুনমিন তো রসিকতা করে এটাও বলে দিলেন যে 10 বছর পর যখন সে বিশ্বজুড়ে সমাদৃত একজন সুপারস্টার ডিজে হয়ে উঠবে, তখন সে তাদের সবাইকে ভিআইপি অতিথি হিসেবে বিমানে করে উড়িয়ে নিয়ে যাবে। তারা হাসলো, স্বপ্ন দেখলো এবং দৃঢ়ভাবে বিশ্বাস করলো যে কোনো কিছুই তাদের অগ্রযাত্রাকে রুখতে পারবে না।